রাকিব, তুই এসব কি বলছিস? তুই নিজে আমাকে বললি ওরা রাজি হয়ে গেছে টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমি টাকাটা পাঠিয়ে দিলাম। এখন তুই বলতেছিস তুই টাকা পাসনি? কি বলছিস এসব? ভাইয়া, আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাকে কখন বললাম টাকার কথা? আমি তো তোমাকে কোনো সময় কল করিনি। তাহলে তুমি কিভাবে এটা বলছো আমি তোমাকে কিছুই বলিনি? তুমি হয়তো অন্য কাউকে টাকা দিয়ে এখন ভুলে গেছো। একটু ওয়েট কর, আমি দেখাচ্ছি। তুই আমাকে মেসেজ করেছিস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, সাথে এটাও বলেছিস যে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে টাকা পাঠিয়ে দিতে, না হলে নাকি ওরা কোম্পানির ডিলটা আবার ক্যান্সেল করে দিবে। সেই জন্যই তো আমি তাড়াহুড়ো করে তোকে টাকা পাঠিয়ে দিলাম। এখন এসে বলছিস কেন? বলেই তিনি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখাতে শুরু করলেন। এটা দেখার পর রাজীব সাহেবের ভাই রাকিব সাহেব অবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না এরকম কিছু হয়ে যাবে, কারণ তিনি কোনো টাকার কথা বলেননি তার ভাইকে। তাহলে টাকার কথা কিভাবে আসলো? আর এই মেসেজগুলো তো তিনি করেননি, তাহলে মেসেজগুলো কে করলো? তখন তিনি বললেন, ভাইয়া, বিশ্বাস করো, আমি তোমাকে এই মেসেজগুলো করিনি। মেসেজগুলো অন্য কেউ করেছে। আমি তো ফোন সাথেই নেইনি, বাসায় ফোন রেখে গিয়েছিলাম। তাহলে দেখ, এমনি এমনি কথা বলবি না। এই মেসেজগুলো তোর ফোন থেকে এসেছে, তাই তুই এই মেসেজগুলো করেছিস। এখন কেন মিথ্যা কথা বলতেছিস? এই অ্যাকাউন্ট নাম্বারটা কার? এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়েছি 14,01,00,000 টাকা। ওদিকে নীলা তখন বসেছিল, কোনো কথা বলছে না, চুপচাপ শুধু তার বাবা চাচার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। তখন সে এগিয়ে এসে বলল, বাবা, আমার মনে হয় এই চাচ্চুর ফোনের মধ্যে ভূত ঢুকে গিয়েছে। ভূত ঢুকে গিয়ে তোমার কাছে মেসেজ করেছে, এরপর আবার বেরিয়ে গেছে টাকাগুলো নিয়ে। নীলা, এখন মজা করার সময় নয়, আমরা মজার মোড়ে নেই। আমাদের এত টাকা লস হয়ে গেছে। এই মেসেজগুলো কে করলো? রাকিব যদি না করে থাকে তাহলে অন্য কেউ করেছে। অন্য কেউ কিভাবে তার ফোন দিয়ে মেসেজ করতে পারে? এই বাড়িতে তো আর কেউ থাকে না। আমার মনে হয় ফুপির ভূত তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটা করেছে। ভূত হয়ে চাচ্চুর ফোনের মধ্যে ঢুকে গিয়ে তোমাকে মেসেজ করেছে। আমি সত্যি বলছি, এরকম হয় সিনেমায়, দেখো না তোমরা? ইস, সো স্যাড। নীলা, আমি তোমাকে কতবার বলেছি এই কথাটা কোনোদিন বলবে না। তোমার ফুপির সাথে আমরা কোনো অন্যায় করিনি যে সে আমাকে বা রাকিবকে শাস্তি দিবে। তাই তুমি এই কথা আর কোনোদিন কাউকে বলবে না। কেন বলবে না? মেয়ে তো সত্যি কথাই বলেছে। তোমরা আবার সাথে বেইমানি করেছো, তার সম্পত্তি তোমরা দাওনি, উল্টো তাকে খুন করেছো। তার হত্যার পিছনে আমি নিশ্চিত তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে কারো হাত আছে। ভাবি, তুমি এসব কি বলছো? এটা কোনোদিনও সম্ভব নয়। আমরা কেন আমাদের বোনকে মেরে ফেলবো? আমরা তাকে অনেক বেশি ভালোবাসতাম। তার সম্পত্তি আমরা কেন তাকে দিব না? সেটা তখন তোমাদের ব্যবহার দেখেই বোঝা গিয়েছিল। এখন সে পৃথিবীতে নেই, সেজন্য তোমরা এরকম করতেছো। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমাদেরকে অন্যায় শাস্তি পেতে হবে। আমি যতদূর জানি তোমাদের দুজনের মধ্যে যে কেউ কেউ এই কাজটা করেছে। শোনো রিমা, আমরা এমনিতেই অনেক বেশি টেনশনের মধ্যে আছি। আমাদের এত টাকা লস হয়ে গেছে, তার মধ্যে তুমি এসব কথা বলছো কেন? আমরা কোন কথা নিয়ে আলোচনা করছিলাম, আর তোমরা মা মেয়ে দেখো কোথায় নিয়ে গেলে আমাদেরকে। থাকো তোমরা, আমি বলেছি না তোমাদের ফোনের ভিতর ভূত ঢুকে গেছে। তাহলে তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? তোমরা তাড়াতাড়ি একটা উঝার কাছে যাও, গিয়ে ছাড়িয়ে আনো, না হলে ফোন থেকে আরো টাকা চলে যেতে পারে। বলতে বলতে নীলা হাসতে হাসতে চলে গেল তার রুমের মধ্যে। রুমের মধ্যে গিয়ে সে লাফাতে শুরু করলো, কারণ তার কিপটা বাবার কাছ থেকে এতটা টাকা নিতে পেরেছে, এটাই তার কাছে অনেক বেশি কিছু। কিন্তু এটা কেউ জানে না সে যে এসবের পেছনে। আপনারাও হয়তো বুঝতে পারছেন না নীলা কিভাবে এই কাজটা করেছে। তাহলে চলুন কালকের ঘটনা বলি। নীলা তখন রাজের সাথে দেখা করতে গিয়েছিল। রাজ তার ফুপির একমাত্র ছেলে। আগে তাদের বাসায় থাকতো, কিন্তু এখন কিছু সমস্যার কারণে তাকে বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে। কিন্তু তারা দুজনকে অনেক ভালোবাসে। রাজ তার কথায় যে কোনো কিছু করতে পারে, এটা সে খুব ভালো করেই জানে। তখন সে রাজের সাথে দেখা করে রাজকে বলে,
আজ একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পেরেছি। বাবা একটা কোম্পানির সাথে অনেক দিন থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। সেই কোম্পানির সাথে তারা কন্ট্যাক্ট করে ফেলেছে। মনে হয় চাচ্চু আজকে দেখা করতে চলে গেছে, কালকে সকালের মধ্যে চলে আসবে। ওই কোম্পানিকে তারা অনেক টাকা ট্রান্সফার করবে। তো আমি কি করব? তারা তাদের লেনদেন করবে, এতে আমার আপত্তি কোথায়? তারা যা ইচ্ছা করতে পারে, ব্যবসার কাজে এরকম যেতে হয়। তাহলে এটা নিয়ে তো চিন্তা করার কি? আরে বাবু, আমি কি এমনি বলছি তোমাকে এই কথাটা? এটার পিছনে একটা কারণ আছে, শোনো। আমি চাচ্ছি ওই টাকাটা আমরা নিয়ে নিতে। আমি ওই টাকাটা চাই, তুমি যে করেই হোক ওই টাকাটা আমাকে এনে দাও। কি বললে? আমি টাকা নিয়ে আসব? বলি, আমি কেন তাদের কাছ থেকে টাকা নিয়ে আসব? আর আমি কিভাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসব? তারা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে গেছে, সেখানে তারা কোম্পানির সাথে কথা বলে হয়তো টাকা ট্রান্সফার করবে কোম্পানির অ্যাকাউন্টে। এখন তুমি আমাকে বলছো ওই টাকা এনে দিতে, ওই টাকা আমি কিভাবে আনবো? আর তুমি তোমার বাবার কাছ থেকে টাকা আনতে পারছো না? তুমি তো জানো আমার বাবা একটু কিপটা, এই টাকা কোনো দিন দিবে না। তাই আমি চাই ওই টাকাগুলো নিয়ে আসতে। আর জানি তারা একটা প্ল্যান করেছে, কি জানি একটা খারাপ বিজনেস শুরু করবে। এই জন্য আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই টাকাটা এনে দাও আমাকে, আমার ওই টাকাটাই চাই। যদি ওই টাকা না এনে দাও তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। নীলার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে চাইছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, যদি মামা একবার জানতে পারে এটা, তাহলে তোমার উপর রাগ করবে, সাথে আমাকেও মেরে ফেলবে। আমি চাই না এসব ঝামেলায় জড়াতে। এমনিতেই আমি ঝামেলা করে বাড়ি থেকে বের হয়ে এসেছি, এখন আর এসব ঝামেলায় আমি জড়াতে চাই না। তাই তুমি এখান থেকে চলে যাও, এসব কথা আর বলবে না। তুমি আমাকে ইগনোর করছো তাই না? আচ্ছা, দেখবো, যাও। আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না। দেখবো আমাকে ছাড়া কিভাবে থাকতে পারো। এত বড় বড় কাজ করতে পারো, আর এই সামান্য একটা কাজ করতে পারছো না আমার জন্য। নীলা, বিষয়টা এরকম নয়। মামা যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। আমি চাই না মামাকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে। তুমি এসব কথা আমাকে শেয়ার করবে না? হয়েছে, আমার সাথে আর কোনো কথা বলা লাগবে না। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। এই সামান্য কাজ আমার জন্য করে দিতে পারছো না, তাহলে তুমি কিভাবে আমাকে ভালোবাসবে? তুমি শুধু বলো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার জন্য এই সামান্য একটা কাজ করতে পারছো না। দেখো, কাজ করাটা বিষয় নয়, কিন্তু এখানে কথা হচ্ছে আমি তাদের কাছ থেকে এটা বেইমানি করে নিয়ে আসব। আমি চাই না কারো কাছে বেইমান হতে, কারো টাকা আমি চুরি করতে চাই না। আমি কি বলেছি তুমি টাকাটা নিয়ে চলে যাও? আমি বলেছি ওই টাকাটা এনে আমার কাছে দাও। আমার বাবার টাকা তুমি আমার কাছে দিবে, এতে আপত্তি কোথায়? তুমি শুধু এটা এনে দিবে। রাজ তখন বুঝতে পারলো এই মেয়েকে শান্ত করতে হলে কাজটা করতেই হবে। তখন সে নীলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো কথা বলছে না, তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার এরকম চেহারা সে সহ্য করতে পারছিল না। তখন সে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। তোমার জন্য আমি এই কাজটা করে দেব, কিন্তু এই কাজটা এত তাড়াতাড়ি করা এত সহজ নয়। তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? এই টাকাটার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমার বাবা কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়বে এটা আমি চাই না। আমি ফোনের মধ্যে কথা বলতে শুনেছি, তাদেরকে কোথাও থেকে নিষিদ্ধ মাল নিয়ে আসবে বাংলাদেশে, পরে এগুলো বিক্রি করবে। কোম্পানি একদম শেষ করে দিয়েছে। তুমি আজকে বাসায় চলে যাও। বাসায় চলে যাওয়ার পর তোমার আব্বু অথবা তোমার চাচু দুজন থেকে যে কোনো একজনের ফোনে আমি একটা কোড পাঠাবো, সেটা আমাকে বলতে হবে। যদি পারো তাহলে আমি এই কাজটা করে দেব, তবে ছোটো মামার ফোন হলে অনেক ভালো হয়। এই সামান্য একটা কাজ আমি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তুমি তাড়াতাড়ি বলো আমাকে কিভাবে কি করতে হবে, আমি এক্ষুনি সবকিছু করে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না। বলে নীলা সেখান থেকে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমাকে কিছু না বলে চলে গেল। কি করতে চাইছে মেয়েটা আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তার ভালোবাসে আমি পাগল হয়ে গেছি। তাই তার কথা ছাড়া আমি কোনো কিছু করতে পারি না। সে একটা অদৃশ্য মায়ার বাঁধনে আমাকে আটকে রেখেছে। যে মায়া ত্যাগ করে আমি চলে এসেছিলাম, তাদেরকে ধরা দিতে চাইছিলাম না, কিন্তু মেয়েটার কারণে পালিয়ে বেড়াতে পারছি না। নীলাও আমাকে অনেক ভালোবাসে, সাথে আমিও তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তার পরিবারের লোকজন এটা কোনোদিনও মেনে নেবে না আমি জানি। বেশি সময় গেল না, 20 মিনিটের মধ্যে সে আমার কাছে ফোন দিয়ে জানায় ছোটো মামা বাসায় ফোনটা রেখে গেছেন, তাই ফোনে সে হাতে পেয়ে গেছে। আমি তখন তাকে আমার ফোন থেকে একটা লিঙ্ক পাঠালাম
এরপর লিঙ্কে ক্লিক করে বললাম তার ফোনে যাওয়া কোড আমাকে বলে দিতে। সে কোড আমাকে বলে দিলে তখন আমি ছোটো মামার মোবাইল ফোনটা হ্যাক করে নিলাম। তার ফোনে সব কিছু আমি কন্ট্রোল করতে পারছিলাম। আমি তখন বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পর অপেক্ষা করতে শুরু করলাম। পরদিন সকালে বড় মামার কাছে মেসেজ করলাম। মেসেজ করে বললাম টাকা দেওয়ার কথা। তিনি টাকা দিয়ে দিলে এরপর আমি টাকাগুলো নিয়ে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। টাকাগুলো বের করে আজকে দিয়ে দিব নীলার হাতে। সে টাকাগুলো দিয়ে কি করবে এটা তার ব্যাপার, কিন্তু আমি এই টাকা আমি রাখতে চাই না আমার কাছে, কারণ এই টাকাটা একরকম চুরির টাকা। বাসার মধ্যে একা থাকি, সব কাজ আমাকেই করতে হয়, সেজন্য রান্না করতে চলে গেলাম। আজকে নীলা আসবে এটা নিশ্চিত, সেজন্য আমি রান্না করে রাখলাম। সে হাজার কষ্ট হলেও আসার পর রান্না করতে শুরু করবে, সেজন্য আমি আগে থেকে রান্না করে রাখলাম, কারণ আমি তাকে কষ্ট দিতে চাই না। আমার বাবা এই শহরের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তাদের যে এখন এত বড় একটা কোম্পানি, সেই কোম্পানির পেছনে আমার বাবার অবদান কতটুকু সেটা তারা হয়তো বলে শেষ করতে পারবে না। কারণ আমার বাবার কোম্পানি যখন ছিল তখন তাদের কোনো কিছু ছিল না, অস্তিত্বহীন ছিল তারা। কিন্তু আমার বাবা আমার মাকে বিয়ে করার পর তাদেরকে সেখানে চাকরি দেন। চাকরি দেওয়ার পর আস্তে আস্তে তারা নিজেদের একটি কোম্পানি করতে শুরু করে। বাবা অনেক হেল্প করেছেন তাদেরকে সব বিষয়ে। বাবা সহযোগিতা করতেন, অনেক সময় তাদের টাকা পয়সা দিয়েও সহযোগিতা করেছেন। তখন আমি অনেক ছোটো ছিলাম, তবে ছোটোবেলা থেকে আমি বেশিরভাগ নানার বাসায় থাকতাম, কারণ আমি ছোটোবেলা থেকে নীলার প্রতি আকৃষ্ট ছিলাম। সেজন্য নীলাকে দেখার জন্য নানার বাসায় পড়ে থাকতাম। এটা আমার বাবা মা পছন্দ করতেন না, কিন্তু এরপরও আমি তাদের বাসায় পড়ে থাকতাম। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল, কিন্তু যত দিন যাচ্ছিল নীলার প্রতি আমার আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ছিলাম। এরপর যখন 10-এ থাকতে তাকে ভালোবাসার কথাটা বলে দিলাম, কিন্তু সে তখন ক্লাস 6-এ পড়া একটা বাচ্চা মেয়ে, কী বুঝবে আমি তখন বুঝতে পারলাম। সে এখনও ভালোবাসা শব্দের মানেটাই বুঝতে পারছে না। আরও 3 বছর পেরিয়ে গেল। হঠাৎ করে বাবার মৃত্যু হলো। আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেল। মা আমাকে নিয়ে একা থাকতে চাইছিলেন না, সেজন্য চলে আসলেন মামার বাসায়। সেখানে আসার পর দিন কাটতে শুরু করলো, কিন্তু যতদিন যাচ্ছিল মামা কেমন জানি আমাদেরকে সহ্য করতে পারতেন না। মাকে সামান্য সামান্য বেশি অপমান করতেন। মা লুকিয়ে কান্না করতেন, এটা আমি দেখতাম, কিন্তু কেন কান্না করতেন সেটা জিজ্ঞাসা করার পরেও চুপচাপ থাকতেন। এটা আমি লক্ষ্য করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, সহ্য করে যেতাম। এভাবে দেখতে দেখতে মায়ের কাছেও আমাদের ভালোবাসার কথাটা বলে দিলাম। আমি তখন নীলাকে প্রপোজ করে ফেলেছি। নীলা আমাকে ভালোবাসে এটা আমি জানতাম না। আস্তে আস্তে প্রায় 4 বছর সেখানেই কেটে গেল। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, তখন হঠাৎ করে মামাদের ব্যবহার অনেক খারাপ হয়ে যায়। মাও তখন অনেক বেশি রেগে গিয়েছিলেন, সহ্যের সীমানা পেরিয়ে গিয়েছিল। কত সহ্য করতে পারে মানুষ। একদিন বাসায় ফেরার পর দেখতে পেলাম মা রাগ করে মামার দিকে তাকিয়ে বলছেন, আমার স্বামী তোদের জন্য কত কিছু করেছে, কিছুই ছিল না তোদের, কিন্তু আমার স্বামী তোদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, কয়েকদিন পর তো আমরা এখান থেকে চলে যাব, আমাদের কিছুই লাগবে না, কিন্তু তোরা আমার সাথে যে ব্যবহার করেছিস সেটার শাস্তি তোদেরকে পেতে হবে। আমার সম্পত্তি তোরা বুঝিয়ে দিবি, আমি তোদেরকে কিছুই দিব না। বাবার আমাদের বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছিলেন। বাবা হয়তো তখনই বুঝতে পেরেছিলেন তোরা কোনো দিন আমাকে উপযুক্ত সম্মান দিবি না। দেখো আপা, তোমাদেরকে আমরা ভালো করে বলতেছি, তুমি এসব বন্ধ করো। তুমি কেন আমাদের সাথে এরকম করছো? আমরা তোমাকে কিছু দিতে পারবো না। আমরা 2 ভাই এটা ভাগ করলে আমাদেরই হবে না। তুমি মধ্যখান থেকে এসে ঝামেলা করছো, নিজের স্বামীকে খেয়ে ফেলেছো, এখন আমাদের পেছনে পড়েছো। কি বললি তোরা? আমি আমার স্বামীকে খেয়ে ফেলেছি, তাই না? তোদেরকে আমি মেরে ফেললেও আমার শান্তি হবে না। তোদের কত বড় সাহস, তোরা এই কথাটা কিভাবে বলতে পারলি? দিনের পর দিন আমাকে অপমান করেছিস, আমি কিচ্ছু বলিনি, শুধুমাত্র নিজের ভাই বলে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তোদেরকে আর ক্ষমা করব না। আমার সম্পত্তি বুঝিয়ে দিবি, এই বাড়ি থেকে বের হয়ে যাবি। সেদিন রাজের মা হয়তো বুঝতে পারেননি তিনি কি ভুল করে ফেলেছেন। রাজ সেদিন কোনো কথা বলেনি, কারণ সে বড়দের উপর কথা বলতে পছন্দ করে না। কিন্তু হঠাৎ করে প্রায় 1 সপ্তাহ 3 তার মা রুমের মধ্যে শুয়েছিলেন। তখন সে তার মাকে ডাকতে গেল। ডাকতে গিয়ে দেখতে পেল তার মা অচেতন হয়ে পড়ে আছে। এটা দেখার পর সে তার মাকে ডাকতে শুরু করলো, কিন্তু তার মা কোনো জবাব দিচ্ছিলেন না। এটা দেখার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পর শুনতে পায় তার মায়ের শরীরে বিষ ঢুকে গেছে, মারা গেছেন তিনি। তখন সে সেখানে চিৎকার করে কান্না করতে শুরু করে।
সেই কান্না ছিল ভয়াবহ মাত্রায়, কারণ সে তার বাবার মৃত্যুর পর তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। এখন তার পৃথিবীতে আর কোনো আপনজন রইল না। এটা সে মেনে নিতেই পারছিল না। এভাবে দিন কাটতে শুরু করলো, কিন্তু হঠাৎ করে তার মামাদের সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করলো। তাকে ছোট ছোট বিষয়ে অনেক বকাবকি করত। এগুলো সে মেনে নিতে পারছিল না। সে আর সেখানে থাকতে চাইছিল না, কারণ তার বাবার বাড়ি আছে, সব কিছু আছে, তাহলে সে কেন ওখানে পড়ে থাকবে? কিন্তু সে ভেবে পাচ্ছিল না তার মায়ের শরীরে বিষ কেন এবং কে বিষ দিল। সে এটা অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তার মামারা বলেছে হয়তো স্বামীর মৃত্যুর শোক সামলাতে পারেননি, মানসিক যন্ত্রণার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু এটা তার কাছে অনেকটা আশ্চর্যজনক ছিল, কারণ তার বাবা 4 বছর আগে মারা গেছেন। তাহলে এখন কেন তিনি বিষ খেয়ে আত্মহত্যা করবেন? আর তার কথা একবারেও চিন্তা করলো না তার মা। এটা সে মেনে নিতে পারছিল না। এরপর সে ফিরে আসে তার বাবার বাসায়, কিন্তু নীলার প্রতি তার যে আকর্ষণ ছিল সেটা চলতেই থাকে। তার মামারা তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেওয়ার পর থেকে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার আগেই সে হ্যাকিং বিষয়ে অনেক বেশি দক্ষ ছিল, কারণ সে ছোটবেলা থেকেই মোবাইল, কম্পিউটার এসব অনেক পছন্দ করত। এটা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো, যার ফলে সে সামান্য কিছু দিনের ভেতরেই হ্যাকিং শিখে ফেলে এবং বিভিন্ন কোম্পানি তার কাছ থেকে সহযোগিতা নিত। বিভিন্ন কাজের জন্য এটাই ছিল তার কাজ। এটা নিয়ে সে ভালো মতো চলছিল। তবে তার স্বপ্ন সে তার বাবার মতো বিশাল ব্যবসায়ী হবে। কিন্তু তার মায়ের খুনিকে ধরতে পারছিল না। সে বিশ্বাস করত তার মা কোনো দিন আত্মহত্যা করতে পারে না, কিন্তু কারা খুন করেছে এবং কিভাবে খুন করেছে এটাও সে জানে না। প্রথমে তার মামাদের সন্দেহ হলেও এরপর চিন্তা করলো তারা তাদের বোনকে কখনোই মারবে না। এসব নানা ঝামেলার মধ্যে সে পড়ে গিয়েছিল, কিন্তু নীলার আবদার পূরণ করতে গিয়ে সে একটা অন্যায় কাজ করে ফেলেছে। সে কোনোদিন অন্যায় করতে চাইছিল না, কিন্তু নীলা তাকে অন্যায় করতে বাধ্য করেছে। কিছুক্ষণ পর নীলা চলে আসলো। তখন সে নীলার দিকে তাকিয়ে বলল, তোমার কারণে আজকে আমার একটা অন্যায় কাজ করতে হলো। তোমার টাকাগুলো আমি রেডি করে রেখেছি, ব্যাংক থেকে উঠিয়ে রেখেছি। আজকে সকালে তুমি তোমার টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। এই টাকা আমার সাথে রাখবো না, আমি এই চুরির টাকা রাখতে চাই না। নীলা তখন তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সে নীলার হাসির দিকে তাকিয়ে আছে। মেয়েটার এই হাসিটাই তাকে পাগল করেছে সবচেয়ে বেশি, কিন্তু এখন তাকে আবেগে গলে গেলে চলবে না। তখন সে চিৎকার করে বলে, এই, তুমি কি শুনতে পাচ্ছ না কি বলছি? তুমি এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমি টাকাগুলো আমার কাছে রাখতে চাই না। আমি চাইনি এই টাকা নিয়ে আসতে, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো টাকা আনতে। আরে শোনো না বাবু, এই টাকা দিয়ে কি করব আমি? আমি কি এই টাকা আমার জন্য এনেছি? আমি এত টাকা দিয়ে কি করব? চলো আমরা দুজনে এই টাকা দিয়ে দূরে কোনো দেশে চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না। এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আগে এই টাকাটার একটা ব্যবস্থা করো, না হলে এই টাকাটা মামার কাছে ফিরিয়ে দাও। এরপর তুমি আমার কাছে আসবে। আর আমি এই দেশ ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, তাই এই চিন্তা মাথা থেকে দূরে ফেলে দাও। এখন পড়াশোনা করার দরকার তোমার। এই তো তুমি শুরু করে দিলে তোমার জ্ঞানের কথাবার্তা। আমি তোমার কাছে বিদ্যাসাগর হতে এসেছি নাকি? আমি তো তোমার সাথে প্রেম করার জন্য এখানে এসেছি। তুমি সেটা বুঝতে পারছো না। তুমি আমাকে শুধু দূরে ঠেলে দিতে চাও। আজ আমি এখান থেকে যাব না, তোমার সাথেই থাকবো। পাগলামি করো না নীলা, এখন আমাদের বিয়ে হয়নি। আমি অবিবাহিত একটা ছেলে। তুমি আমার কাছে থাকবে এটা খারাপ দেখায়, সমাজ এটা মেনে নিবে না। তাই তুমি এখান থেকে চলে যাও। এমনি এমনি তোমার জীবনটা নষ্ট করো না, সাথে আমার জীবনও নষ্ট করবে। তুমি কেন এত ভয় পাও? আমি মেয়ে মানুষ হয়ে কিছুতেই ভয় পাই না। তুমি একটা ছেলে হয়ে কিভাবে এত ভয় পাও আল্লাহ জানে। এদিকে এত বড় একজন হ্যাকার হয়ে বসে আছো, কিন্তু এই সামান্য একটা বিষয়ে ভয় পাচ্ছ? আমি তখন নীলার দিকে এগিয়ে গেলাম, গিয়ে তাকে বোঝাতে শুরু করলাম, কিন্তু সে আমার কথা বুঝতে চাইছিল না। আমি তখন তাকে বললাম, তোমার ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না, কারণ পৃথিবীতে আমার এখন আর কোনো আপনজন নেই, সবাই হারিয়ে গেছে। তোমাকে নিয়ে আমি নতুন করে বাঁচতে চাই, তাই তুমি প্লিজ এরকম করো না যাতে আমার কষ্ট হয়। আমি সব কিছু হারিয়ে ফেলেছি, এখন নিজের প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেতে চাই না। দূরের মানুষ আঘাত করলে সেটা সহ্য করা যায়, কিন্তু নিজের প্রিয় মানুষগুলো যখন আঘাত করে তখন সেটা সহ্য করার মতো না। নীলা তখন রাজের এরকম কথা শুনে জড়িয়ে ধরে সে অনেক ভালোবাসে তাকে, এটা সে বুঝতে পারছিল।
এমনিতেই তাকে রাগাতে অনেক বেশি ভালো লাগে তার। সেজন্য ছোটবেলা থেকে এটাকে তার একটা বিনোদনের মাধ্যম বানিয়ে প্রিয় মানুষটাকে মাঝে মাঝে রাগিয়ে দিত। রাজ রেগে গেলে চোখ লাল হয়ে যায়, যেটা তাকে আরো মায়াবী করে তোলে। নীলা ভয় পাওয়া তো দূরের কথা, চোখের দিকে তাকিয়ে থাকে। রাজের রাগী চেহারা তার কাছে অনেক ভালো লাগে, সেজন্য সে সব সময় রাগাতে থাকে রাজকে। তখন তারা দুজন পাশেই গল্প করতে শুরু করে। এদিকে রাজীব সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। এত টাকা কিভাবে চলে গেল তিনি ভাবতেও পারছিলেন না। তখন তিনি চলে আসলেন অফিসে, কিন্তু অফিসে সেও মন বসাতে পারছিলেন না। এত টাকা তিনি কোথা থেকে ম্যানেজ করবেন? এমনিতেই সব টাকা চলে গেছে। অফিসে আসলেন, আসার পর সবার সাথে কথা বলে আবার টাকা ম্যানেজ করলেন। টাকা ম্যানেজ করে পাঠিয়ে দিলেন সেই কোম্পানির কাছে। কোম্পানি তাকে মাদক দ্রব্য সাপ্লাই করবে এবং সেগুলো তিনি বিক্রি করবেন বিভিন্ন এজেন্টের মাধ্যমে। এটাই প্ল্যান করেছেন। এত টাকা তুলতে তারা অনেক সময় লেগে যাবে, এটা তিনি জানতেন। কিন্তু তিনি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা উঠিয়ে ফেলার চিন্তা করেন। এত টাকা লস হয়েছে, এগুলো তোলা কোনো সহজ ব্যাপার নয়। তাই তাড়াতাড়ি লাভবান হয়ে যেতে এই পথ ধরেছেন। রাজ এবং নীলা গল্প করছিল, তখন হঠাৎ করে রাজের ফোনের মধ্যে কল আসে। পুলিশ হাই কমিশনার কল করেছেন। পুলিশ কমিশনার তাকে বললেন, রাজ, তুমি কোথায়? তাড়াতাড়ি একবার চলে এসো এখন, তোমাকে আমাদের অনেক প্রয়োজন। সর্বনাশ হয়ে গেছে, সিটি ব্যাংক থেকে অনেক টাকা হ্যাক হয়ে গিয়েছে, সেগুলো কারা হ্যাক করেছে এটা জানতে হবে, তাই তাড়াতাড়ি চলে এসো। ওকে স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি এখনই চলে আসছি। এটা কিভাবে হলো? কিছুই জানে না, তারা আমাদেরকে কল করেছে যখন হ্যাক হয়ে টাকাগুলো চলে গেছে অন্য জায়গায়, তখন তারা আমাদেরকে কল করেছে। তোমার কাছ থেকে সব কিছু জানার জন্য আমরা অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। ওকে স্যার, একটু অপেক্ষা করুন, আমি এখনই চলে আসছি। রাজ তখন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। এটা দেখার পর নীলা বলল, কি ব্যাপার, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে গল্প করার জন্য এখানে এসেছি, আর তুমি আমাকে এখানে একা ফেলে রেখে চলে যাচ্ছ? তুমি টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি বাসে চলে যাও, এখন আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমাকে সেখানে যেতে হবে। বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। কারণ তার এটাই কাজ, যখন কল আসবে তখন আর থেমে থাকলে চলবে না। অনেক জায়গা থেকেই মাঝে মাঝে তার কাছে কল আসে, কারণ সে প্রফেশনালি কোনো হ্যাকার নয়। সে তার বাবার মতো ব্যবসায়ী হতে চায়, কিন্তু মাঝে মাঝে মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায়। এখন তার ব্যাংকের মালিককে সহযোগিতা করতে হবে। পুলিশ অফিসার তাকে অনেক বেশি ভালোবাসেন তার এই কাজগুলো দেখে, কারণ সে সবসময় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে। এটাই সবার কাছে তাকে আরও বেশি পরিচিত করেছে। সে চেষ্টা করে সবসময় মানুষকে সেবা করার জন্য। কতটুকু পারে সেটা সে জানে না, তবে তার এই ছোট ছোট সহযোগিতা যে মানুষের জন্য অনেক সময় সৌভাগ্য স্বরূপ আসে, এটাই তার কাছে ভালো লাগে। সে নিজের কাজের প্রতি সন্তুষ্ট ছিল এবং মানুষ তাকে ভালোবাসে, এটাই তার কাছে অনেক বেশি। তখন যে চলে গেল সিটি ব্যাংকে, সেখানে যাওয়ার পর দেখতে পেল সবাই দাঁড়িয়ে আছে। তখন সে তাড়াতাড়ি চলে গেল পুলিশ হাই কমিশনারের কাছে। সেখানে যাওয়ার পর দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছেন ব্যাংকের সকল বড় বড় কর্মকর্তা। তখন সে তাদেরকে তাকিয়ে বলল, আপনারা কোথায় ছিলেন যখন হ্যাক হয়ে গেল? ব্যাংক মালিক তখন তার দিকে তাকিয়ে আছে, কান্না করছে। এখন তার জন্য সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন তিনি বললেন, ব্যাংক খোলা, তাই আমরা সবাই কাজ করছিলাম। হঠাৎ করে কি যে হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারিনি। সব কিছু আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। হঠাৎ করে দেখি ব্যাংকের সব টাকা পয়সা চলে যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাকাউন্টে। অটোমেটিক সব কিছু হচ্ছিল, সেজন্য আমরা কিছু করতে পারিনি। কি বলছেন? এটা কোনোদিনও সম্ভব নয়। এমনি এমনি ব্যাংকের টাকা কেউ নিতে পারে না। এটা যদি এতটা সহজ হয় তাহলে সবাই টাকা নিয়ে চলে যেত। হয়তো আপনারা কোনো ভুল ভাইরাস অ্যাকসেপ্ট করেছেন, সেজন্য তারা আপনাদের সকলের ইনফরমেশন পেয়ে গেছে আপনাদের মধ্যে কেউ একজন এই কাজটা করেছে। রাজ, এখন এইসব কথা নিয়ে চিন্তা করার সময় নয়। এখন যে করেই হোক জানতে হবে যে এই কাজটা কে করেছে, না হলে সব টাকা অন্য কোথাও চলে যাবে। তাই তাড়াতাড়ি জানার চেষ্টা করো কারা এই কাজটা করেছে এবং এই টাকাটা ফিরিয়ে আনার চেষ্টা করো, না হলে গরিব মানুষের টাকা চলে যাবে। রাজ কম্পিউটারের সামনে বসে ফাইল চেক করতে শুরু করে। কিছুই বুঝতে পারছিল না, কারণ মালিক যেভাবে বলেছেন ঠিক সেভাবে হয়েছে। অটোমেটিক্যালি সব কিছু হয়ে গেছে, কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়।
হয়তো কেউ ভুল কোনো ক্ষতিকর ভাইরাস একসেপ্ট করেছে। যদি কোনো ভুল লিংক সেন্ড করা হয় তাহলে অবশ্যই সেটা কেউ একজন একসেপ্ট করবে, না হলে ব্যাংকের কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব নয়। তখন সে সবার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আপনারা সবাই আপনাদের কম্পিউটার অন করুন। আমি সবার কম্পিউটারে একটা ফাইল পাঠাচ্ছি, সেটা ওপেন করুন এবং সেটাতে ক্লিক করে রাখুন। দেখতে হবে কার কম্পিউটার থেকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। রাজের কথা মতো সবাই সেটাই করলো। তখন সে চেক করতে শুরু করলো সবার কম্পিউটার। একটা অ্যান্টিভাইরাস পাঠিয়ে দিল সবার কম্পিউটারে। দেখা গেল ব্যাংকের ক্যাশ ম্যানেজার যিনি, তিনি অ্যাকসেপ্ট করেছিলেন। তখন তিনি বললেন, এটা কিভাবে সম্ভব? আমি এটা করিনি, সত্যি বলছি। আমি কিছু দেখিও নি, তাহলে আমি কিভাবে এটা অ্যাকসেপ্ট করলাম? আমি তো এই কাজটা করিনি। আমার যতদূর মনে আছে এরকম কোনো ফাইল আমার কাছে আসে নাই, তাহলে কিভাবে এটা সম্ভব? এটা চোখের পলকই হয়ে যায়। হয়তো আপনি ভুলে সেই ফাইলে ক্লিক করে ফেলেছেন, না হলে এটা কোনোদিনও সম্ভব নয়। বাবা, আমাকে এই জায়গা থেকে দয়া করে বাঁচাও। আমি এই ঝামেলায় কোনোদিনও পড়িনি, তাই আমি জানি না কিভাবে এই জায়গা থেকে উদ্ধার হতে হয়। তুমি আমার ছেলের মতো, তাই এই জায়গা থেকে আমাকে উদ্ধার করো। এই কথা শোনার পর রাজ কিছুটা থমকে গেল। তার বাবার বয়সী একটা লোক তার কাছে অনুরোধ করছে, সে ফেলতে পারল না। তখন সে ব্যাংকের মালিকের দিকে তাকিয়ে বলল, আপনার যত কর্মকর্তা আছে তাদেরকে বলুন তাদের কম্পিউটার থেকে যত ফাইল ডাটা আছে সব কিছু তাদের কাছে পাঠিয়ে দিতে। তারা মোটামুটি অর্ধেকটা ডাটা তাদের আন্ডারে নিয়ে নিয়েছে। এখন বাকি ডাটাগুলো এই লিঙ্কে পাঠাতে থাকুন। এই কথা শোনার পর ম্যানেজার অবাক হয়ে গেলেন। এমনিতেই সব ডাটা তারা নিয়ে গেছে, সাথে অ্যাকাউন্টের সব ইনফরমেশন সহ সব টাকা পয়সা তারা নিয়ে গেছে। এখন বাকিগুলো পাঠিয়ে দেওয়ার কথা রাজ বলছে। তখন তিনি বললেন, এটা আপনি কি বলছেন? এটা কিভাবে সম্ভব? আমরা কেন বাকি ডাটাগুলো তাদের কাছে পাঠিয়ে দেব? এমনিতেই আমাদের অনেক টাকা চলে গেছে, বাকিগুলো পাঠিয়ে দিলে তো আমরা একদম রাস্তায় বসে থাকবো। আপনি কি আমাদের বাঁচাতে এসেছেন নাকি মেরে ফেলতে এসেছেন? দেখুন, আমার কথা শুনুন, আমি কিছুই বলতে চাই না। আমি আপনাদের কাজটা করে দেব, তাই দয়া করে আমি যেটা বলছি সেটা শুনুন। কোনো প্রশ্ন করবেন না, যেটা বলছি সেটা করতে থাকুন। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্যার, আমরা যদি ওনার কথা মতো সব ইনফরমেশন ওদের কাছে পাঠাতে থাকি তাহলে তো তারা আমাদের ব্যাংকে সব কিছু নিয়ে যাবে। এমনিতেই সব টাকা পয়সা প্রায় নিয়ে নিয়েছে, এখন বাকি যা আছে সেগুলোও নিয়ে চলে যাবে। এই কথা শোনার পর ব্যাংকের মালিক কিছুটা চিন্তায় পড়ে গেলেন। পুলিশ হাই কমিশনারও অবাক চোখে তাকিয়ে আছেন রাজের দিকে। রাজ কোনো কথা বলছে না, শুধু চুপচাপ বলছে তার কথা মতো কাজ করতে। তখন পুলিশ হাই কমিশনার তার কাছে এসে বললেন, রাজ, আমি তোমাকে বিশ্বাস করি বলেই আমি তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি। এত টাকা সব কিছু তাদের কাছে চলে গেছে, এখন বাকি টাকাটাও তাদের কাছে চলে যাবে। এটা মেনে নেওয়া অসম্ভব। তুমি কি করতে চাইছো একটু ক্লিয়ার করে বলবে? স্যার, আপনি আমার উপর বিশ্বাস রেখেছেন, আর একটু রাখেন। বলেন আমি যেটা করতে বলছি সেটা করতে। এখন আজকেও আপনার কোনো অসম্মান হবে না। আমার কথা মতো কাজ করতে বলুন, বিশ্বাস রাখুন আমার উপর। ব্যাংকের কোনো কর্মকর্তা এই কাজ করতে চাইছিলেন না, কিন্তু পুলিশ হাই কমিশনার তাদের কাছে বললেন কাজটা করার জন্য। তিনি নিজে জামিন হয়ে কাজটা করাতে বাধ্য করলেন, সেজন্য তারা কাজটা করলো। যখন সব ডাটা একে একে তাদের কাছে পাঠানো শুরু হলো, তখন এমনিতেই ডাটা সাপ্লাই হচ্ছিল। তাদের কাছে অটোমেটিক্যালি আরও ডেটা যেতে শুরু করলো। হ্যাকাররা কিছুটা চিন্তায় পড়ে গেল। ওপাশে বসে থাকা কালো টুপিওয়ালা একজন লোক তার পাশে থাকা লোকটার দিকে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে সাকিব? এত ডাটা চলে আসছে কেন? আমরা তো একটা লিমিট অনুযায়ী তাদের কাছ থেকে ডাটা চুরি করে টাকা পয়সাগুলো নিয়ে এসেছিলাম, এখন বাকিগুলো কিভাবে আসতেছে? আমি জানি না স্যার, কিভাবে কি হয়ে গেল। সব কিছু আমাদের কাছে চলে আসতেছে, আমি তো বুঝতে পারছি না। এখন যে কোনো একটা সমস্যার সৃষ্টি হবে। ব্যাংকের সকল কর্মকর্তা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। সব ডাটা তাদের কাছে চলে গেছে, সাথে টাকা পয়সা, অ্যাকাউন্ট সবকিছু আস্তে আস্তে ডিলিট হতে চলেছে তাদের কম্পিউটার থেকে। এটা দেখার পর তারা সবাই অনেক রেগে গেল, সাথে চিন্তা করছে মানুষের টাকা সবকিছু চলে যাবে। তারা মেনে নিতে পারছিল না। পুলিশ হাই কমিশনার চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন রাজের উপর, তাই কোনো কথা বলছেন না। প্রায় 20 মিনিট রাজ তাদের দিকে তাকিয়ে বলল, এখন আপনারা এক কাজ করেন, তাড়াতাড়ি কয়েকটা পেন ড্রাইভ নিয়ে আসুন, কারণ এখন তাদের কাছ থেকে সব ডাটা নিয়ে আসবো, আর সেগুলো এখন কম্পিউটারে রাখলে চলবে না।
যদি কম্পিউটারে রাখি তাহলে তারা আবার হ্যাক করতে পারে। তাই পেন ড্রাইভ নিয়ে আসুন। পেন ড্রাইভে সেগুলো নিয়ে পেন ড্রাইভ খুলে ফেললেই তারা সেই ডাটাগুলো আর নিতে পারবে না। তার কথা মতো সবাই কয়েকটা পেনড্রাইভ নিয়ে আসলো। অনেক স্টোরেজ সেই পেনড্রাইভগুলোর মধ্যে। একটু পর তাদের কাছ থেকে সব ইনফরমেশন আসতে শুরু করলো। এটা দেখার পর ওপাশে থাকা লোকগুলো পাগল হয়ে গেল, কারণ তাদের সকল পার্সোনাল ইনফরমেশন পর্যন্ত চলে যাচ্ছিল। তারা যেগুলো এনেছিল সবগুলো চলে যাচ্ছিল, এতেও সমস্যা ছিল না। কিন্তু যে পার্সোনাল ডাটাগুলো চলে যাচ্ছিল এগুলো চাইলেও ফিরিয়ে আনা সম্ভব না। এদিকে পুলিশ কমিশনার শুধু মুচকি হাসছিলেন, আর বাকি সকল কর্মকর্তারা পাগলের মতো হয়ে গিয়েছিল, কারণ তারা বিশ্বাস করতে পারছিল না এরকম কিছু হবে। রাজ খুব তাড়াতাড়ি করে পেনড্রাইভগুলো খুলে রেখে দিয়েছিল, কারণ ইনফরমেশনগুলো যদি কম্পিউটারে থাকে তাহলে আবার বিপদ হতে পারে। তবে একটা ফাইল দেখার পর তার মাথা নষ্ট হয়ে গেল, কারণ সেখানে মাদক ব্যবসার কিছু তথ্য ছিল। কিন্তু সেখানে চমকে যাওয়ার মতো এটা ছিল যে সেখানে তার মামাদের নাম ছিল, এবং সেখানে তার মামাদের অফিসের সাইডে একটা জায়গা ছিল। সেই জায়গা বিক্রির কিছু কাগজপত্র ছিল, এবং সেখানে তার মায়ের সাইন ছিল। কিন্তু সে জানে তার মা কোনো জায়গা বিক্রি করেননি। তার বিশ্বাস ছিল তার মা কোনো কাজ করলে তাকে বলবে। তাহলে তার মা তাকে না জানিয়ে এই কাজটা করেছেন, নাকি কোনো কারণে বাধ্য হয়ে এই কাজটা করেছিলেন, এটা জানার জন্য সে আগ্রহী হয়ে পড়ল। পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলল, সব টাকা এবং ডাটা চলে এসেছে, এগুলো আপনারা আবার সেট করে নিন। স্যার, আপনি আমার সাথে একটু চলুন। আমি হ্যাকারদের লোকেশন পেয়ে গেছি, তাদেরকে ধরতে হবে। তাদের সাথে আমার কিছু কথা আছে, সাথে আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আমরা কি বলে যে ধন্যবাদ দিব? বাসা খুঁজে পাচ্ছি না বাবা, তুমি আমার ছেলের মতো, সেটা আমি বলেছিলাম। কিন্তু আজ তুমি আমার ছেলের চেয়ে বড় কাজ করেছো। আমার এত বড় একটা উপকার করলে এই টাকাটা রাখো প্লিজ। ব্যাংকের মালিক আমার দিকে অনেক টাকা এগিয়ে দিলেন, প্রায় 10 লাখ টাকার মতো। আমি টাকাটা দেখার পর তার দিকে তাকিয়ে বললাম, আমি টাকাটা নিতে চাই না। আপনি আমাকে আপনার সন্তানের মতো বলেছেন, তাহলে টাকা দিচ্ছেন কেন? আমি মানুষের সেবার জন্য কাজ করে যাই। এটা আমার কোনো চাকরি নয় যে আপনি আমাকে টাকা দেবেন। তাই দয়া করে এই টাকা আপনার কাছে রাখুন। আমি টাকাটা নিতে চাই না। আপনি আমাকে নিজের ছেলের মতো বলেছেন। আপনি আমার বাবা হয়ে গেছেন, আমি আপনার ছেলে হয়ে আপনাকে সহযোগিতা করেছি। বাবাকে সন্তানকে কোনো উপহার দিতে পারে না। আমি তোমাকে এই টাকাটা উপহার দিলাম, এটা তুমি রাখো। আমি তোমাকে খুশি হয়ে এই টাকাটা দিলাম। আমি টাকাটা আনতে চাইছিলাম না, কিন্তু কমিশনার সাহেব জোর করলেন, সাথে ব্যাংকের মালিক অনেক জোর করলেন। এই টাকাটা নিয়ে আসলাম। এরপর কমিশনার স্যারকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন কমিশনার স্যারকে বললাম, স্যার, একটা অদ্ভুত বিষয়ের কথা জানতে পেরেছি। এই হ্যাকারদের মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এরা মাদক ব্যবসা করে এবং তাদের কিছু ফাইল আমার কাছে চলে এসেছে। তবে আপনাকে একটা সিক্রেট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মামারা এসবের সাথে জড়িত হয়ে গেছে। এটা আপনি শুধু আপনার কাছে রাখবেন। এই বিষয়টি এখন জানাজানি করার কোনো দরকার নেই। আমি আরও কিছু বিষয় আপনাকে বলতেছি, এগুলো একটু শুনে। এরপর রাজ পুলিশ কমিশনারকে সবকিছু খুলে বলল। পুলিশ কমিশনার সবকিছু শোনার পর কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এরপর বললেন, তোমার ধারণা যদি ঠিক হয় তাহলে আমি তাদেরকে অ্যারেস্ট করে আলাদা করে রাখবো। এদেরকে পুলিশের কোনো জিম্মায় নিয়ে যাব না, কারণ ওখানে নিয়ে যাওয়ার পর সেটা কোর্টের কাছে চলে যাবে। আর তুমি আমাদেরকে অনেক কাজে সহযোগিতা করেছো, তাই তোমার জন্য এই কাজটা আমরা করতেই পারি। ধন্যবাদ স্যার। আসলে ব্যাপারটা নিয়ে আমি অনিশ্চিত, সেজন্য এটা করতে বললাম, না হলে করতে বলতাম না। আমি আগে নিশ্চিত হতে চাই, না হলে তাদের সাথে এটা অন্যায় হয়ে যাবে। আমি অন্যায় কোনো কাজ করতে চাই না, তাই আপনার সহযোগিতা আমার প্রয়োজন। এরকম করে বলবে না রাজ, তুমি আমাদেরকে অনেক সহযোগিতা করেছো, তাই আমরা তোমাকে এই সামান্য সহযোগিতা করতেই পারি। তখন তারা সেই হ্যাকারদের লোকেশন ট্র্যাক করে সেখানে যেতে শুরু করলো। সেখানে যাওয়ার পর তারা দেখতে পেল একটা গোপন আস্তানায় সেখানে অ্যাটাক করার পর কয়েকজনকে ধরে নিয়ে আসতে সক্ষম হলো। তবে তাদের মধ্যে 2 জনের মুখ সবার কাছেই পরিচিত, কারণ একজন হচ্ছে বিখ্যাত ব্যবসায়ী আরিফ চৌধুরী, আরেকজন হচ্ছে একজন নামি দামি হ্যাকার সাকিব। তারা দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে গেল একটা জায়গায়। সেই জায়গাটা কোনো পুলিশ স্টেশন নয়। সেখানে যাবার পর তাদেরকে বেঁধে রাখা হলো। তখন আরিফ সাহেব বললেন, কি ব্যাপার কমিশনার সাহেব, আপনি আমাদেরকে অ্যারেস্ট করেছেন ভালো কথা, কিন্তু পুলিশ স্টেশনে না গিয়ে এখানে কোথায় নিয়ে এসেছেন? একদম চুপ করে থাকবি, আর একটা কথা বললে কিন্তু তোকে শেষ করে দেব। তাই চুপচাপ বসে থাক, যা করি সেটা দেখতে থাক।
রাজ তখন নিজের কম্পিউটারটা অন করলো আরিফ সাহেবের সামনে। সেই ফাইলটা ওপেন করে বলল, রাজীব সাহেব, রাকিব সাহেব এবং তাদের বোন মিতা চৌধুরীর একটা দলিলের কপি এটা। দলিলে তাদের কিছু জায়গা বিক্রি করার কথা বলা হয়েছে, এরপর সেগুলো দিয়ে তারা মাদকদ্রব্য কিনেছে। এইসব তথ্য কি সত্য? আরিফ সাহেব তখন বেশ অবাক হয়ে গেলেন। এই কথাগুলো শোনার পর তিনি এটা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। তখন তিনি বললেন, তোমাকে এইসব কথা বলতে যাবো কেন? এটা আমাদের পার্সোনাল বিজনেসের ব্যাপারে। এটা তোমাকে শেয়ার করব কেন? তারা আমাদের কাছ থেকে মাদক নিয়েছে কিনা সেটা তো আমাদের ব্যাপার, তোমাকে বলবো কেন? পুলিশ কমিশনার তখন তাদের দিকে এগিয়ে গিয়ে মারতে শুরু করলেন। তখন তারা চিৎকার করতে শুরু করলো। তিনি মারতে মারতে বললেন, যা জিজ্ঞাসা করেছি সব সত্যি সত্যি বলার চেষ্টা করবি। যদি মিথ্যা কথা বলার একটু চেষ্টা করিস তাহলে কিন্তু একদম শেষ করে দেব। আমি সাধারণ কোনো পুলিশ অফিসার নই যে তোকে ছেড়ে দেব। এমন কেস দেব যে আর কোনোদিন জেল থেকে বের হতে পারবি না। তারা আমাদের কাছ থেকে মাদকদ্রব্য কেনার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকাটা কোথাও নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা এই কাগজটা দিয়েছে। এখানে তারা কিছু জায়গা জমি বিক্রি করেছে আমাদের কাছে। আমরা সেই জায়গায় নতুন একটা অফিস করতে চেয়েছিলাম। তারা সেই জায়গা বিক্রি করে দিয়ে আমাদের কাছ থেকে অনেক টাকার মাদক নিয়ে গেছে। রাজ তখন দলিলটা দেখল, কিন্তু তার মায়ের সাইন কিভাবে আসলো? তার মা তো আজ থেকে বছর খানেক আগে মারা গেছেন। এই জায়গায় মিতা চৌধুরীর সাইন কীভাবে আসলো? তিনি তো 1 বছর আগে মারা গেছেন। তিনি আমার মা, আমি তার সন্তান। আমি জানি তিনি কোনো মারা গেছেন, তাহলে তার সাইন কীভাবে আসলো? সেটা তো আমরা জানি না, সেটা ওনারাই বলতে পারবেন। এটা তারা আমাদের কাছে দিয়েছিল, আমরা সেটা চেক করেছি, সব কিছু ঠিকঠাক আছে। সেই জন্যই তো এটা আমরা গ্রহণ করেছি। রাজ তখন এক বিশাল চিন্তায় পড়ে গেল। তার মায়ের সাইন কিভাবে আসলো? এটা হবে, কিন্তু সে কিভাবে জানবে? জানতে হলে তার মামাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে তার মামাদের বিরুদ্ধে লড়াই কিছুতেই করতে চায় না। তখন সে বলল, তোদের কি আমার সন্দেহ আছে? তোরা কি সত্যি কথা বলছিস নাকি মিথ্যা কথা বলছিস? রাজীব সাহেব এই কাজ করেছে? বিশ্বাস না হলে তাদের অফিসে গিয়ে চেক করতে পারো। তাদের কাছে অলরেডি মাদক সাপ্লাই হয়ে গেছে। তারা আমাদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে গেছে বিক্রি করার জন্য। সেগুলো চেক করতে পারো। পুলিশ কমিশনার তখন তাদেরকে মারতে শুরু করলেন। একটু পর তাদেরকে বেঁধে রেখে বেরিয়ে আসলেন। গাড়িতে বসে দুজন চিন্তা করছেন এটা কিভাবে সম্ভব। তখন পুলিশ কমিশনার বললেন, রাজ, আমার মনে হচ্ছে তোমার মামাদের এসবে হাত রয়েছে, কারণ তারা যদি এই কাজটা না করতো তাহলে এটা কোনোদিনও সম্ভব হতো না। এই বিষয়টা তদন্ত করে দেখতে হবে। কিন্তু স্যার, আমার মামা তাদের বোন, অর্থাৎ আমার মাকে অনেক বেশি ভালোবাসতেন। তারা কেন এই কাজটা করবেন? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। বাবা, তুমি এই লাইনের লোক নও, সেজন্য তুমি এই ব্যাপারে কিছুই জানো না। আমরা কত কেস দেখেছি এরকম, বাবা ছেলেকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে শুধুমাত্র টাকার জন্য। এখানে তো ভাই বোনকে মারবে, এটা কোনো ব্যাপারই না। তার মানে আপনি বলতে চাইছেন আমার মামারা আমার মাকে মেরে ফেলেছে? যদি তারা এরকম করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে। আমি তাদেরকে ছাড়বো না। আমার মা তাদেরকে কোনোদিনও বিন্দুমাত্র কষ্ট পেতে দেননি। তারা এত বড় একটা কাজ করে ফেললো আমার মায়ের সাথে। আমাদেরকে আগে সব কিছু জানতে হবে, এর জন্য আমাদেরকে কিছু তদন্ত করতে হবে তাদের ব্যাপারে। স্যার, আমি নিজে তদন্ত করতে চাই। আমি চাই না আপনি তদন্ত করুন, কারণ তারা যদি এই কাজটা না করে তাহলে এতে তাদের সম্মান নষ্ট হতে পারে। আমি চাই না তাদের সম্মান নষ্ট হোক। আমি নিজে তদন্ত করব, প্রয়োজন পড়লে আপনাকে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে রাজ, তোমার যেরকম ইচ্ছা সেরকমই হবে। আমি তোমাকে কোনো বাধা দিব না। তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো, শুধু সাবধানে থাকবে। তারা যদি সত্যি এই কাজটা করে থাকে তাহলে তোমাকেও ক্ষতি করার চেষ্টা করবে। এরপর কমিশনার সাহেব চলে গেলেন। রাজ নিজের বাসায় চলে আসলো, কিন্তু তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে যেটা শুনেছে সেটা সে নিজেও বিশ্বাস করতে পারছে না, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে এই লোকগুলো সত্য কথা বলছে। তখন সে আবার ফিরে গেল যেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে যাওয়ার পর সে সাকিবকে আলাদা করে আলাদা একটা রুমে নিয়ে আসলো। সেখানে সাকিবের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, সাকিব, আমি তোমাকে কিছুই করবো না। তুমি শুধু আমাকে সত্যি কথাটা বলো। আমি আরিফ চৌধুরীকে বিশ্বাস করতে পারছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। তুমি সত্যি কথাটা বলো আমাকে। ভাই, আমি শুধু টাকার জন্য এই কাজটা করছি। আপনি জানেন আমি কিভাবে কাজ করি? আমাকে যে টাকা দেয় আমি তার হয়ে কাজ করি। আরিফ চৌধুরী আমাকে নিয়ে এসেছিল বিভিন্ন ব্যাংক হ্যাক করার জন্য, কারণ তাদের কাছে টাকা শর্ট পড়ে গিয়েছিল। তারা বিভিন্ন দেশ থেকে মাদক সাপ্লাই করে।
যখন তারা টাকা পায় না তখন তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ে। অনেক জায়গায় তাদের ছিনতাই কর্মকাণ্ডও চলতেছে। এখানে তারা মানুষ পাঠিয়ে দিয়েছে, চুরি ডাকাতের সব কিছু করে তারা টাকা পাঠিয়ে দেয় এই জায়গায়। আরিফ চৌধুরীর কাছে আরিফ চৌধুরীর লোকজন সারা দেশে ছড়িয়ে আছে। আমি তোমাকে এসব কথা জিজ্ঞেস করিনি, আমি শুধু আমার মামাদের কথা জিজ্ঞেস করেছি। তারা কি সত্যি এই কাজের সাথে জড়িত? বিশ্বাস করেন ভাই, আমি নিজে চেক করে দেখেছি সব কিছু। রাজীব সাহেব এখানে এসেছিলেন মাদকের জন্য। রাজীব সাহেব এসে নিজে কথা বলছেন সব কিছু, এরপর টাকা দিয়েছেন। এই কাগজপত্রগুলো আমি নিজে চেক করছি, এগুলো সব কিছু সঠিক কাগজপত্র। এগুলো অনেক আগের কাগজপত্র, আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন প্রায় 1 বছর আগের। তখন রাজের হঠাৎ করে মাথায় আসলো 1 বছর আগে তো তার মা বেঁচে ছিল। তার মানে কি তার মা তাকে না জানিয়ে জায়গাটা বিক্রি করে দিয়েছেন? কিন্তু তিনি বলেছিলেন এটা তার বাবার একদম শুরুতেই যখন অফিস বানিয়েছিলেন তখন সেই জায়গাটাকে নিয়েছিলেন। এই জায়গা বিক্রি করার কথা তো নয়, তাহলে এই জায়গা বিক্রি করলেন কেন? তার মা সবসময় চাইতেন যাতে তার বাবার স্মৃতি বেঁচে থাকে, এই জায়গাটা যাতে থাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন সে সাকিবের সাথে আরও কিছুক্ষণ কথা বলল, এরপর বলল, দেখো সাকিব, তোমার বিরুদ্ধে আমি কিছুই করতে চাই না, কারণ তুমি আর আমি এক লাইনের লোক। তুমি হয়তো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছ, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি কি ভালো পথে ফিরে আসতে চাও? হ্যাঁ ভাই, আমি আর এসব করতে চাই না, আমাকে ছেড়ে দিন। আমি ভালো পথে ফিরে চলে আসবো, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমাকে এখান থেকে ছেড়ে দিন, আমি এভাবে আর থাকতে চাই না। এই অন্যায় কাজগুলো করতে করতে আমি নিজেও শেষ হয়ে পড়ছি, টাকার লোভ আমার ভিতরে ঢুকে পড়ছে। আমি আর এরকম কাজ করতে চাই না, আমাকে একটা সুযোগ দিন। আমি তোমাকে ছেড়ে দিব একটা শর্তে। তুমি শুধু আমাকে এইসব ইনফরমেশন বলে দিবে, আরিফ চৌধুরীকেও ছেড়ে দেব। তুমি সাথে চলে যাবে ওখানে। যাওয়ার পর আরিফ চৌধুরী কী করে সব কিছু আমার কাছে পাঠিয়ে দেবে। আমি সব কিছু চেক করব। আমার কিন্তু উপযুক্ত প্রমাণ চাই। যদি একটুও বেইমানি করার চেষ্টা করো তাহলে আর সুযোগ পাবে না। ভাই আপনি আমাকে একটা সুযোগ দিন, দেখুন আমি কাজটা করতে পারি কিনা। অনেক অন্যায় কাজ করছি, তবে এখন আর কোনো অন্যায় কাজ করতে চাই না। আমি জানি আপনি আমার থেকে শক্তিশালী, তাই আমি আপনার বিরুদ্ধে কোনো কিছুই করব না। আপনি আমাকে সুযোগ দিন, আমি সুযোগটা ব্যবহার করে ভালো পথে ফিরে আসতে চাই। তাহলে আমি এখন তোমাদেরকে ছেড়ে দেব। এমন একটা অভিনয় করবে যাতে আরিফ চৌধুরী বুঝতেও না পারে যে আমি তোমাকে এই ইনফরমেশনগুলো জোগাড় করার জন্য ছেড়ে দিয়েছি। তার সাথে চলে যাবে, যাওয়ার পর আমার বিরুদ্ধে কথা বলবে তার সাথে, কিন্তু আড়ালে আমার সাথে সম্পর্ক রাখবে। বলে রাজ চলে গেল আরিফ চৌধুরীর কাছে। তখন সে নিশ্চিন্তে বসেছিল, তার জন্য কোনো চিন্তাই নেই। তিনি হয়তো বিশ্বাস করতেন তিনি এখান থেকে ছাড়া পেয়ে যাবেন। তখন রাজ বলল, আমি তোমাদের বিরুদ্ধে কিছু করতে চাই না, আমি তোমাদেরকে ছেড়ে দেব। তোমরা ভালো হয়ে যাও। আমি কারোর সাথে অন্যায় করতে চাই না। খারাপ কাজ থেকে ফিরে আসো, এরা সুযোগ দিলাম তোমাদের সবাইকে। এখান থেকে ছেড়ে দিলাম, এখান থেকে গিয়ে তোমরা ভালো পথে ফিরে আসো। বলে রাজ তাদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসলো। সাকিব রাজের কাছ থেকে সব কিছু নিয়ে চলে গেল, কারণ রাজের সাথে সে এখন থেকে কন্ট্যাক্ট করবে। সে ভালো পথে ফিরে আসতে চায়। এতদিন থেকে অন্যায় করছিল। রাজ একজন হ্যাকার, এটা সবাই জানে, কিন্তু সাকিব যে একজন হ্যাকার এটা সবাই জানে না। কারণ সাকিব আড়ালে সবার সাথে কাজ করে টাকার বিনিময়ে। সে ব্ল্যাক হ্যাট হ্যাকার নামে পরিচিত। হ্যাকাররা 2 ধরনের রয়েছে। তাদের মধ্যে একটা ধরন আছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, অর্থাৎ যারা অন্যায় কাজের সাথে জড়িত থাকে। আরেক দল হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। তাদেরকে বিভিন্ন নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। তাদেরকে দেশের সুরক্ষার কাজের জন্য রাখা হয়, এবং রাজ সেই কাজটাই করতে চায়। তবে সে কোনো কোম্পানি বা কোনো কিছুর আন্ডারে কাজ করছে না, কারণ সে নিজেই একটা কিছু করতে চায়। ওদিকে রাজীব সাহেব এবং রাকিব সাহেব তারা 2 ভাই মিলে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন জায়গায় তারা লোকজন পাঠিয়ে মাদক সাপ্লাই করতে শুরু করেন। এদিকে নীলা তখন তার বাসায় বসেছিল। সে চিন্তা করছিল কিভাবে তার বাবাকে রাজি করাবে। তার বাবা কোনো দিন তাদের এই সম্পর্ক মেনে নেবে না, কারণ তার বাবা অনেক রাগ করে আছেন রাজের উপরে। রাজকে তিনি কোনোদিন মেনে নেবেন না। তখন সে তার মায়ের কাছে চলে গেল, গিয়ে বলল, আম্মু, তুমি তো জানো আমি রাজকে ভালোবাসি। তুমি আব্বুর সাথে কথা বলো। আমি আর এভাবে থাকতে চাই না। আমি রাজকে বিয়ে করতে চাই। তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। কি বলছিস? না, তোর বাবা যদি এটা শুনতে পারে তখনই তোকে মেরে ফেলবে। তুই তো তোর বাবাকে চিনিস না, সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব কিছু করতে পারে। রাজের সাথে তোর সম্পর্ক কোনোদিনও মেনে নিবে না, কারণ রাজকে তার পছন্দ করেন না। কিন্তু কেন মা? রাজ তো ভালো ছেলে, সে তো কোনো অন্যায় করেনি।
তাহলে কেন তাকে মেনে নেবে না? আর আমিও তাকে ভালোবাসি। আমাকে কি বাবা সুখী দেখতে চায় না? আমাকে সুখী দেখতে চাইলে আমাকে রাজের সাথে বিয়ে দিতে হবে, না হলে আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। প্লিজ একটু ধৈর্য ধর মা। ধৈর্য ধরলে সব কিছু ভালো পাওয়া যায়। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তাই একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তোর বাবা একদিন নিজের ভুল বুঝতে পারবে, সে অন্যায়ের কাজের সাথে জড়িয়ে পড়েছে। নীল তখন তার মায়ের সাথে বসে অনেকক্ষণ কথা বলল। তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো তাকে। সে টাকাগুলো নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছে। টাকাগুলো কি করবে? সে ভেবেছিল রাজের সাথে মিলেই পালিয়ে যাবে টাকাগুলো নিয়ে, কিন্তু রাজা রাজি হবে না। এটা জানার পরেও সে কাজটা করেছে। ভেবেছে যে হয়তো রাজ রাজি হয়ে যেতে পারে, কিন্তু রাজ রাজি হয়নি। ওদিকে আরিফ সাহেব ফিরে গেলেন। যাওয়ার পরে তার কাজ শুরু করলেন। তিনি সাকিবের দিকে তাকিয়ে বললেন, আমার কেন জানি সন্দেহ হচ্ছে রাজ আমাদেরকে কেন ছেড়ে দিল, আমাদেরকে হাতের কাছে পেয়ে ছেড়ে দিল। এটা আমার কাছে অনেক অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে সে কোনো প্ল্যান করেছে। আর স্যার আপনি এসব কি বলছেন? রাজ আবার কি প্ল্যান করবে? সে তো কোনো আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করে না, সে তো সাধারণ একজন হ্যাকার। হয়তো সেই সব পছন্দ করে না, সেজন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে। ভেবেছে আমরা ভালো হয়ে যাব, কিন্তু আমরা কোনোদিন ভালো হব না। আমাদের টাকার প্রয়োজন, টাকা ছাড়া কোনো কিছু চলে না। যদি রাজ আমাদের কথা শুনতো তাহলে তাকেও আমরা এই জায়গায় নিয়ে আসতাম। সে অনেক ভালো একজন হ্যাকার, চাইলেই ভালো কিছু একটা করতে পারতো, অনেক টাকা ইনকাম করতে পারতো, কিন্তু সে এসব না করে কেন এরকম কাজ করতেছে? সবাইকে দিয়ে তো আর সব কিছু হয় না। এখন আমাদেরকে কাজে লেগে পড়তে হবে। স্যার এমনিতেই ব্যাংকটা হ্যাক করতে পারিনি, এখন আমাদেরকে নতুন কোনো টার্গেট যেতে হবে। হ্যাঁ, আমি অলরেডি চিন্তা করে ফেলেছি। আমরা নতুন আরো একটা কাজ করব। বাংলাদেশ সিকিউরিটি এজেন্সির সব খবর আমরা অন্য দেশে পাচার করে দিব সন্ত্রাসীদের হাতে। এতে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো একবারে। কিন্তু এটা কিভাবে সম্ভব স্যার? কেন, তুমি আসো না? তুমি এই কাজটা করবে, সাথে আমি আরো 2-1জনকে নিয়ে আসবো। খুব ভালো কয়েকজন হ্যাকারকে নিয়ে আমি একটা টিম গড়ে তুলবো। তাদেরকে দিয়ে আমি সবকিছু করব। আমি একজনের সাথে কথা বলেছি, সে বলেছে যদি আমার ইনফরমেশনগুলো পাচার করে দিতে পারি তাহলে আমরা রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যাব। কিন্তু এখন তো আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা এত টাকা কোথা থেকে পাবো? আমাকে না হয় পরে টাকা দিলেও চলবে, কিন্তু অন্য হ্যাকারদেরকে আনতে হলে তো তাদেরকে অ্যাডভান্স টাকা দিতে হবে। সে টাকা পাবেন কোথায়? তোমাকে এত সবকিছু চিন্তা করতে হবে না। আমি সবকিছু চিন্তা করে এই কাজটা শুরু করেছি এবং এটা আমি সফল করব। আমার সাথে লোকজন আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। সময় মতো সবকিছু পেয়ে যাবে। এখন তুমি তোমার কাজে লেগে পড়ো। ওদিকে রাজ তখন তার বাবার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে তার নতুন অফিস শুরু করলো। তার বাবার সাজিয়ে গুছিয়ে রাখা অফিসের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিল, সেটা আবার নতুন করে শুরু করলো। সাকিব তার কাছে কল করলো। সে এই ইনফরমেশনটা পাওয়ার পর অনেক বেশি অবাক হয়ে গেল। তখন সাকিবকে বলল, সাকিব, তুমি খোঁজ নিতে শুরু করো। আরিফ চৌধুরী কীভাবে টাকা পায়, আরিফের টাকার উৎস খেয়ে, সেটা আমি জানতে চাই। যদি আরিফ চৌধুরীর পিছনে কারা আছে, তারা কী করছে সেসব জানতে পারি, তাহলে আরিফ চৌধুরীকে ধরার সাথে সাথে তাদেরকেও ধরতে পারবো। না হলে চৌধুরী থেমে যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমি সময় থাকার মতো সব কিছু আপনার কাছে পাঠিয়ে দেবো। আমি যখনই কোনো ইনফরমেশন পাবো তখন সেটা আপনার কাছেই পাঠিয়ে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে যখন একবার সুযোগ দিয়েছেন আমি সেটা অবশ্যই পালন করার চেষ্টা করব। রাজ তখন কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেল। পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করে সব কিছু বলে রাখলো, কারণ সময় মতো তাদেরকে পাওয়াটা খুব জরুরি, কারণ তারা না থাকলে কিচ্ছু করতে পারবে না। ওদিকে এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে নীলার সাথে রাজের অনেকবার দেখা হয়েছে। নীলা তার সামনে বারবার টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু সে বারবার ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছে, কারণ সে এই কাজটা করতে চায় না। এদিকে রাজীব সাহেব আর রাকিব সাহেব মিলে সব কিছু বিক্রি করে ফেলেছেন। বিক্রি করে তারা চলে গেলেন আরিফ সাহেবের সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর তারা একটা মিটিংয়ে বসলেন। সাকিব সেখানে বসে আছে, কারণ তারা সবাই সাকিবকে বিশ্বাস করেন। তখন আরিফ সাহেব বললেন, আপনাদের এত জরুরি ডাকার একটা কারণ আছে। আমি একটা বড় কন্ট্রাক্ট পেয়েছি। যদি আমরা বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিগুলোর সব ইনফরমেশন বাইরের দেশের সন্ত্রাসীদের কাছে পাচার করে দিতে পারি তাহলে আমরা রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যাব। আপনারা কি আমার সাথে সে কাজটা করতে রাজি আছেন? যদি করেন তাহলে বলেন, টাকা কিন্তু সমান ভাগে ভাগ করে দেবে।
রাজীব সাহেব এই লোভ সামলাতে পারলেন না। কিন্তু এত টাকা তিনি কোথায় পাবেন? তখন তিনি বললেন, আমি এত টাকা কোথায় পাবো? আর আমরা যদি এই কাজে ধরা পড়ি তাহলে তো আমরা শেষ হয়ে যাব। যদি আমাদেরকে পুলিশ ধরে ফেলে তাহলে কি হবে? আমাদেরকে পুলিশ কিছুই করতে পারবে না, কারণ আমরা নিজেরা এই কাজ কোনোদিন করব না। আমরা বিদেশ থেকে অথবা দেশের সবচেয়ে নামি দামি কয়েকজন হ্যাকারকে ভাড়া করে নিয়ে আসবো। তারা এই কাজটা করবে। তাদের সাথে কন্ট্রাক্ট করব টাকা দিয়ে। এরপর টাকা পয়সাগুলো আমরা সমানভাবে ভাগ করে দেব। তাহলে তো সেটা করাই যায়, কিন্তু কত টাকার প্রয়োজন? সব কিছু মিলিয়ে আমি একটা টার্গেট ফিল আপ করেছি। প্রায় 20 কোটি টাকার প্রয়োজন। যদি এই টাকাটা ম্যানেজ করতে পারি আমরা 3 জন মিলে, তাহলে পরে আমাদের আর কোনো চিন্তা হবে না। যদি আমরা এই কাজটা করতে পারি কমসে কম আমরা 500 কোটি টাকা পাবো। 500 কোটি টাকার কথা শুনে রাজীব সাহেব আর রাকিব সাহেব লোভ সামলাতে পারলেন না। কিন্তু তারা 10 কোটি টাকা কোথায় পাবেন? আরিফ সাহেব 10 কোটি টাকা দেবেন, বাকি 10 কোটি টাকা দিতে হবে তাদেরকে। তখন রাকিব সাহেব বললেন, ভাই, আমাদের অফিসটা যদি বিক্রি করে দেই তাহলে আমি নিশ্চিত আমরা 10 কোটি টাকার উপরে পাবো। এই টাকাটা দিয়ে যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমরা 250 কোটি টাকা পাবো। তাতে আমাদের কোনো চিন্তা থাকবে না। কিন্তু এত তাড়াতাড়ি অফিস বিক্রি করব কি করে? কে অফিস কিনে নেবে? আপনারা যদি অফিস বিক্রি করতে চান তাহলে আমাকে বলুন, কোনো চিন্তা করতে হবে না। আমার কাছে এমন অনেক লোক আছে, তারা এক মুহূর্তের মধ্যে 10 কোটি টাকা দিতে রাজি হয়ে যাবে। তাই আপনারা যদি বিক্রি করতে চান তাহলে বলুন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের অফিসটা বিক্রি করে দিব, কিন্তু টাকা আমাদেরকে দিতে হবে। যত টাকা পাবো তা থেকে অর্ধেক টাকা আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের একমাত্র অফিসটা বিক্রি করে দিব এই কাজের জন্য। আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যদি আমরা ঠিকমতো কাজটা করতে পারি তাহলে আমরা অনেক টাকা পেয়ে যাব। সেই টাকা দিয়ে আমরা ইচ্ছে মতো যা খুশি তা করতে পারবো। এখন শুধুমাত্র আমাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে। টাকা তো আর এমনি এমনি আসে না, ইনভেস্ট করতে হবে, না হলে তো টাকা পাবো না। সুযোগ প্রতিদিন আসবে না। যখন একবার সুযোগ পেয়েছি তাহলে সেটা কাজে লাগানো আমাদের দায়িত্ব। তখন তারা 3 জন মিলে কন্ট্রাক্ট সাইন করে ফেলে। যা টাকা পাবে তা থেকে 2 ভাগ করা হবে। 1 ভাগ পাবে আরিফ চৌধুরী এবং বাকি 1 ভাগ পাবে রাজীব সাহেব এবং রাকিব সাহেব। সাকিব এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে কোনো কথা বলছিল না। ও জানতে চায় এসব ইনফরমেশন। সব কিছু শোনার পর বুঝতে পারল এখন জানিয়ে দিতে হবে রাজের কাছে। তখন সে চলে গেল নিজের রুমে। সেখানে যাওয়ার পর রাজের কাছে কল করে সব কিছু বলল। এটা শুনে রাজ তখন অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে গেল। এখন সে কি করবে? তখন সে চিন্তা করলো তার মামাদের সাথে একবার কথা বলা দরকার। পরের দিন থেকে তারা ব্যস্ত হয়ে পড়লেন অফিস বিক্রির কাজে। এদিকে নীলা যখন এই খবরটা পেল তখন অনেক বেশি চিন্তায় পড়ে গেল। তার বাবার চাচা মিলে কি করতে চাইছেন? অফিস বিক্রি করে দেবে মানে? তার অনেক বেশি চিন্তা হচ্ছিল তার বাবাকে নিয়ে। তখন সে তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবা তার কোনো কথা শুনতে চায় না। সে রাজের কাছে কল করে, রাজ অনেকদিন পরে এই বাড়িতে এসেছে। তার 2 মামাকে দেখতে পেল বসে আছে। তখন এসে ড্রয়িং রুমে ঢুকে বলল, মামা, আমি আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস সতর্ক করতে এসেছি। আপনারা যে কাজ করতে নেমেছেন সেটা কিন্তু অনেক বড় একটা অন্যায় কাজ। আপনারা অফিস বিক্রি করে দিয়ে কি করতে চাইছেন? আচ্ছা, আমি এটা বুঝলাম না। আমরা আমাদের অফিস বিক্রি করব, এতে তোমার আপত্তি কোথায়? তুমি এইসব বলছো কেন? তোমাকে বলেছি না তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে? তাহলে তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? লজ্জা থাকলে তোমার ফিরে আসার কথা নয়। বড় মামা, আপনাকে আমি অনেক বেশি সম্মান করি, সেজন্য আমি কোনো কিছু বলতে পারি না। আমি আপনাকে অনেক দিন বলেছি অন্যায় কোনো কাজের সাথে জড়িয়ে পড়বেন না, কারণ এতে করে আপনার জীবন নষ্ট হবে, সাথে পরিবারের কষ্ট হবে। আমার আম্মু চিরদিন এই পরিবারের কথা চিন্তা করেছেন। এখন যদি আপনারা এরকম কাজে জড়িয়ে সব কিছু শেষ করে ফেলেন তাহলে আমার কাছে বিষয়টা খারাপ লাগবে। সেজন্য আপনাদের সাথে কথা বলতে এসেছি। রাকিব সাহেব তখন এগিয়ে গেলেন রাজের দিকে। তিনি অনেক বেশি রেগে আছেন, কারণ তাদের ভেতরে 250 কোটি টাকার লোভ ঢুকে গেছে। তখন তিনি বললেন, সামান্য একটু সহযোগিতা করেছিল তোর মা আর তোর বাবা, সেই জন্যই এত বেশি কথা বলতেছিস? কি করেছিল তারা? আমরা আমাদের অফিস গড়ে তুলেছি, তোদের কোনো অবদান নেই এর পেছনে। ছোটো মামা, আপনারা হয়তো অকৃতজ্ঞ হয়ে সব কিছু বলে যাচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি নেই।
আপনারা আপনাদের পরিশ্রমের কারণে যদি অফিস গড়ে তোলেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমাকে বা আমার আম্মুকে না জানিয়ে কেন অফিসের পাশের জায়গাটা বিক্রি করলেন? এই কথা শোনার পর রাজীব সাহেব এবং রাকিব সাহেব দুজনেই অনেক বেশি অবাক হয়ে গেলেন। কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন রাজ আবার বলল, আমি সেই জায়গা বিক্রির কাগজ দেখেছি, সেখানে স্পষ্ট আমার মায়ের সাইন আছে, কিন্তু আমার আম্মু কোনোদিনও ওই জায়গাটা বিক্রি করতে চাননি। তাহলে কিভাবে ওই জায়গাটা বিক্রি হলো? আমার আম্মু তো কোনোদিন এই জায়গাটা বিক্রি করতে চাইতেন না। আমার আম্মু জায়গার কাগজে সাইন দিলেন কিভাবে? সেই সব আমরা তোকে বলতে যাবো কেন? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর মা সেটা বিক্রি করে দিয়েছে, এখন সে কবরের মধ্যে চলে গেছে টাকাগুলো নিয়ে। সে হয়তো টাকাগুলো নষ্ট করে ফেলেছিল, আমরা তাকে সমানভাবে টাকা দিয়েছিলাম, 2 ভাগ করে 1 ভাগ তোর মাকে দিয়েছিলাম। তখন রাজীব সাহেবের স্ত্রী এগিয়ে আসেন। তিনি সব সত্যি কথা জানেন। তখন তিনি বললেন, না বাবা, রাজ এরকম কোনো ঘটনা ঘটায়নি। তোমার মা কোনো দিন বিক্রি করতে চায়নি। তোমার মামারা তাকে জোর করেছে এই জমি বিক্রি করার জন্য। তোমার মা যখন রাজি হয়নি তখন তার ওপর বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করেছে। এরপরও যখন তোমার মা মারা গেলেন তখন তারা কিভাবে জানি কি করে ফেললো। একদিন আমি জানতে পারলাম তোমার মা সেটা বিক্রি করে দিয়েছেন। কিভাবে বিক্রি করলেন সেটা জানার আগেই তার মৃত্যু হয়ে গেল। রাজের সন্দেহ যেন আরো তীব্র হচ্ছিল। সে যেটা সন্দেহ করেছে সেটাই যেন সত্যের পথে এগিয়ে যাচ্ছে। তখন সে প্রায় কান্না করে দেবে এমন অবস্থা। চোখ দিয়ে আগুনের মতো লাল আভা বের হচ্ছে। কিন্তু রাজীব সাহেব অনেক বেশি রেগে গেলেন। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস কি করে হলো এই কথাটা বলার? তুমি আমাদের বিরুদ্ধে কথা বলতে চাইছো? তোমাকে আমার বিরুদ্ধে কথা বলতে কে বলেছে? কিছুই জানো না, এরপরেও কেন এরকম কথা বলছো? আমি কি জানি কি জানি না সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না। তোমরা অন্যায় কাজে জড়িয়ে পড়েছ। এখন নতুন কোনো অন্যায় কাজে করতে চাইলে সেজন্য অফিসটা বিক্রি করে দিতে চাইছো। কিন্তু অফিস বিক্রি করে যদি টাকাটা চলে যায় তাহলে তোমাদেরকে রাস্তায় বসতে হবে, এটা মনে রাখবে। নীলা তখন সেখানে দাঁড়িয়েছিল। রাজ তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। রাকিব সাহেব অনেক বেশি রেগে গিয়েছিলেন, কারণ তিনি চান না তার সামনে দাঁড়িয়ে কেউ এভাবে কথা বলুক। তিনি রাজের কলার চেপে ধরে বাড়ি থেকে বের করে দিতে চাইলেন। রাজ তখন তাদের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করে। সে অনেক বেশি রেগে গিয়েছিল। রাজীব সাহেব আর রাকিব সাহেব তাকে মারতে শুরু করলেন। এটা দেখার পর নীলা আর থেমে থাকতে পারল না। তার ভালোবাসার মানুষকে কেউ মারবে আর সেটা সে মেনে নেবে, এটা কোনো দিনও সম্ভব নয়। সে তখন তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা ওকে আর মেরো না। আমি তোমাদের পায়ে ধরছি, তোমরা ছেড়ে দাও। আমি ওকে ভালোবাসি, ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কথা শোনার পর রাজীব সাহেবের রাগ আরও দ্বিগুণ হয়ে গেল। তিনি তার দিকে মেয়ের দিকে এগিয়ে গিয়ে নীলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। এরপর বলল, তুই আমার মেয়ে হয়ে এটা কিভাবে বলতে পারলি? এই ছেলেটাকে তুই ভালোবাসিস? এটা কোনোদিনও সম্ভব না। এই ছেলের সাথে তোর কোনো সম্পর্ক কোনোদিন হতে পারে না। এই বাড়ির সাথে এই ছেলের কোনো সম্পর্ক নেই। বাবা, তুমি আমাকে মেরে ফেলো, এরপরও আমি রাজকে বিয়ে করব। আমি রাজকে ভালোবাসি, আর তোমরা ওকে ছেড়ে দাও বলছি। তোমরা অন্যায় করছো, কেন সেটা স্বীকার করছো না? রাজ তখন বুঝতে পারল নীলার ক্ষতি হতে পারে এমন কোনো কথা না বললেই। তখন সে বাড়ি থেকে চলে আসলো। রাজীব সাহেব অনেক বেশি রেগে গেলেন। তার মেয়ের দিকে তাকিয়ে তিনি টানতে টানতে তাকে রুমের মধ্যে নিয়ে বন্দি করে রাখলেন, কারণ তিনি তার মেয়েকে বাইরে যেতে দিতে চান না। নীলা চাচ্ছিল বাইরে চলে যেতে রাজের সাথে। রাজ তখন বুঝতে পারল এসব কিছুর পেছনে নিশ্চয়ই তার 2 মামার মধ্যে কারো হাত আছে। তখন সে পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করলো। সাকিব একে একে সব ইনফরমেশন দিচ্ছিল। তারা অফিস বিক্রি করে দিয়েছে, এখন টাকা ম্যানেজ করে হ্যাকার ভাড়া করে নিয়ে এসেছে। বাংলাদেশ মিলিটারি ফোর্স সহ যত প্রকার আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সকল ইনফরমেশন তারা বিদেশি সন্ত্রাসীদের হাতে সাপ্লাই করে দিতে যাচ্ছিল। এতে করে দেশের মধ্যে হামলা হতে পারে। এইদিকে নীলা দিনের পর দিন রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে প্রায় মরে যাচ্ছিল। সে কান্না করত প্রতিদিন, কিন্তু তাকে কেউ বাঁচানোর নেই। রাজকে অনেকবার কল করার চেষ্টা করেছে, কিন্তু তার ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছে। এদিকে রাজ নীলার চিন্তায় কিচ্ছু করতে পারছে না।
রাজ পুলিশ কমিশনারের সাথে দেখা করতে গেলেই দেখা করে বলল, স্যার, আমাদেরকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তারা অনেক হ্যাকার ভাড়া করে নিয়ে এসেছে। এখন তাদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদেরকেও কয়েকজন হ্যাকার নিয়ে আসতে হবে। আপনাকে একটু সহযোগিতা করতে হবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমাদের সাইবার ইউনিটে কিছু অফিসার আছে, সাথে তোমার পরিচিত কেউ থাকলে তাকে নিয়ে আসো। আর তুমি আমাদের শেষ ভরসা, নিশ্চয়ই তুমি এই কাজটা করতে পারবে। ওরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তখন তারা সবাই মিলে প্রস্তুতি নিয়ে নিল। যেদিন তারা অ্যাটাক করবে সেদিন পাল্টা আক্রমণে তাদেরকে শেষ করে দেবে, এটা তারা নিশ্চিত। তারা প্ল্যান করেছিল বৃহস্পতিবার রাতের দিকে তারা অ্যাটাক করবে। এতে করে শুক্রবার দিনটা তারা পেয়ে যাবে, কারণ এই দিনটাতে কিছুটা হলেও অফিসাররা একটু অলসতা করেন কাজের মধ্যে। যেহেতু পুরো দেশের সেদিন ছুটির দিন থাকে, সেজন্য এই দিনটাতে তারা একটু নিজেদের সময় দেওয়ার চেষ্টা করেন। এই সময়টাকেই তারা তাদের অস্ত্র বানিয়ে অ্যাটাক করতে চেয়েছিল, কিন্তু এই খবরটা সাকিব প্রতি মুহূর্তে তাদেরকে জানাচ্ছিল। সবাই প্রস্তুত। বৃহস্পতিবার রাতের দিকে নীলা প্রস্তুতি নিয়ে নিয়েছে। যদি তার বাবা রাজের সাথে তার সম্পর্ক মেনে না নেন, তাহলে তার বাবাকে কিচ্ছু না বলে সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। সে আর এই পৃথিবীতে থাকতে চায় না। রাজকে না পেলে সে অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবে না। সেজন্য সে নিজের জীবন শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে বাংলাদেশ মিলিটারি ফোর্সের কয়েকজন অফিসার যারা হ্যাকিংয়ে দক্ষ, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা সবাই কাজের মধ্যে ব্যস্ত। ওদিকে সাকিবের সাথে মিলে কয়েকজন ভয়ঙ্কর হ্যাকার কাজ করে যাচ্ছে। তারা সকল কিছু হ্যাক করার চেষ্টা করেছিল। এদিকে আরিফ চৌধুরী জানেই না তাদের সব ইনফরমেশন ফাঁস হয়ে গেছে। যখন তারা অ্যাটাক করছিল, পাল্টায় অ্যাটাকে উল্টো তাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছিল। তারা অনেক প্ল্যান করেছিল, কিন্তু সব কিছু মাটি হয়ে গেল। যখনই সাকিব বেইমানি করলো, সে মূলত পাসওয়ার্ডগুলো বলে দিচ্ছিল রাজের কাছে, যে কারণে কাজটা অনেক সহজ হয়ে গেল। রাজ কয়েকজনকে কাজে লাগিয়ে দিয়ে চলে গেল তাদেরকে ধরার জন্য। পুলিশ কমিশনার সহ অনেকেই চলে গেছেন সেখানে। তার দুই মামা সেখানে আছেন, এটা সে জানে। যাওয়ার পর সবাইকে ধরে ফেলল। রাজ তখন তার বড় মামার গলার চিপে ধরে বলল, ভালোবাসতাম, তোমাদেরকে সম্মান করতাম, কিন্তু তোমরা সেই সম্মানের যোগ্য নও। আমার মা কোনোদিনও এই জমি বিক্রি করতে চাননি। কি করছো আমার মায়ের সাথে? আমি নিশ্চিত আমার মা কোনোদিনও আত্মহত্যা করতে পারে না। আমার মাকে মেরে ফেলা হয়েছে। এটাতে তোমাদের মধ্যে যে কারোর হাত রয়েছে। তাই কি করেছো সেটা সত্যি করে বলো, না হলে কিন্তু আজকেই শেষ করে ফেলবো। রাজীব সাহেব অনেক বেশি ভয় পেয়ে গেলেন এত পুলিশ অফিসার দেখে, কারণ তারা বিশ্বাস করতে পারছিলেন না এরকম কিছু হবে। তখন রাজ তাদেরকে মারতে শুরু করলো। আজকে যেন নতুন এক রাজকে তারা দেখতে পেল। যে ছেলেটা নম্র ভদ্রভাবে চলাফেরা করত, আজকে সেই ছেলেটার ভয়ঙ্কর রূপ তারা দেখতে পেল। তখন সে মারতে শুরু করলো। মারতে মারতে প্রশ্ন করলো তার মামাদেরকে, আমি জানি তোমাদের দুজনের মধ্যে কেউ একজন এই কাজটা করেছো। আমার মাকে কে বিষ দিয়েছে সেটা যে তোমরা দুজনের মধ্যে কেউ, সেটা আমি জানি, কারণ মামি আমাকে বলেছে তোমরা সেদিন কিছু একটা প্ল্যান করছিলে। তখন রাকিব সাহেব কান্না করতে করতে বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমরা দুই ভাই মিলে এই কাজটা করেছিলাম। তোমার মাকে আমরা অনেকবার বুঝিয়েছিলাম এই জায়গাটা বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। উল্টো আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। সেই জন্য আমরা প্ল্যান করে তোমার মাকে রাতে তোমাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে সাইন করিয়ে নিয়েছিলাম। এরপর তার ঔষধ খাওয়ার জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছি। এই কথা বলতেই দেরি হলো, রাজ একটা ধারালো ছুরি দিয়ে তার ছোট মামার জিহ্বা কেটে দিল। এটা দেখার পর রাজীব সাহেব চিৎকার করেন। তার চোখের সামনে এরকম কিছু হবে সেটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। পুলিশ কমিশনার পর্যন্ত অবাক হয়ে গেছেন এই রাজকে তারা কিভাবে দেখছেন। রাজ তো এরকম ছেলে না, অনেক নম্র ভদ্র শান্ত একটা ছেলে। এরকম ভয়ঙ্কর কিভাবে হয়ে উঠল? হয়তো নিজের প্রিয় মানুষকে হারানোর বেদনা রাজকে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে। তখন সে পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলল, স্যার, এদের সবাইকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, না হলে এদেরকে আমি শেষ করে ফেলবো। আমার সব কিছু শেষ করে দিয়েছে এরা। আমার জীবনে বেঁচে থাকার একমাত্র ছিলেন আমার মা, তারা তাকে মেরে ফেলেছে। পুলিশ অফিসার তখন তাকে নিয়ে চলে গেলেন। রাজ তখন ফিরে আসলো নীলার বাসায়। সেখানে নীলাকে আটকে রেখেছে।
বাসায় আসার পর নীলাকে বের করে নিয়ে আসলেন তার মা। রাজকে দেখার পর নীলা এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। তখন নীলার মা প্রশ্ন করেন, রাজ বাবা কি করেছো ওই অমানুষ দুটোকে? ওরা এই দেশের সাথে বেইমানি করেছে, তাই তাদেরকে শাস্তি পেতেই হবে। তারা তাদের শাস্তি পেয়েছে। আমি তখন শক্ত করে নীলাকে জড়িয়ে ধরলাম। সে কান্না করতেছে। আমি তখন তাকে বললাম, এই পাগলি, কান্না করছো কেন? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না রাজ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি তো তোমাকে ছেড়ে কোথাও চলে যাচ্ছি না পাগলি, কান্না করছো কেন? আমি তো তোমার পাশে এভাবে সব সময় থাকবো। আমিও রাজের উপর শর্ত দিয়ে দিলাম, সে যেন ব্যবসা করে। আমার প্রিয় মানুষটা বিনা বাক্য ব্যয়ে আমার কথা রাজি হয়ে গেল। আমাদের দুজনের ভালোবাসা এভাবে চলতে থাকুক। আমাদের সমাজে কিছু মানুষ সামান্য টাকার কারণে এমন সম্পর্কের সাথে বেইমানি করে, যাদের সাথে তাদের রক্তের সম্পর্ক। টাকা আজ আছে কাল নেই, কিন্তু সম্পর্কটা মানুষের জন্য এমন একটা মাধ্যম যার মাধ্যমে যুগ যুগ ধরে সভ্যতা গড়ে উঠেছে। তাই আমরা টাকার লোভে পড়ে সম্পর্ক নষ্ট না করি। হয়তো গল্পের মাধ্যমে সব কিছু বোঝানো সম্ভব না, বাস্তবতায় বুঝে নিতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।